ওই বাড়িতে চলে গিয়েছে। এদিকে তো সব কিছু কমপ্লিট। আরাত বলেই সামনের দিকে এগোলো। রশ্মি বিছানা থেকে নামতেই রশ্মির ফোন এলো। ফোনে রিংটোন আরিশা আয়রা। আরাত তিনজন রশ্মির দিকে তাকালো। রশ্মি ফোনের দিকে তাকিয়ে রয়েছে। রশ্মির ফোনের দিকে তাকিয়ে থেকেই তিনজনের উদ্দেশ্যে বলে উঠল, তোমরা যাও, আমি কিছুক্ষণ পর আসছি। আয়রা দুষ্টু হেসে বলে উঠল, পার্থ চৌধুরী বুঝি? রশ্মি হালকা হেসে মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ, পার্থ ফোন করেছে। আরিশা আয়রাকে ধমকে সরে বলল, চল এখান থেকে, এখন কোনো ফাইজলামো না। রোশনিকে কথা বলতে দে, চল আমরা যাই। কথাটা বলে আরিশা আয়রার হাত টেনে নিয়ে গেল। আর চুপচাপ আরিশাদের সঙ্গে চলে এলো নিজের বাড়িতে। ড্রয়িং রুমে সবাই মিলে আড্ডা দিচ্ছেন। আরিশা আয়রা আর তিনজন মিলে বাড়িতে আসতেই দেখতে পেল বাড়ির ছোট বড় সবাই একসঙ্গে বসে আসছে। শুধু তাকবীর নেই, তাকে বাড়ির আড্ডায় পাওয়া যায় না। আহিন আলভি দুজন আরাতের ফোন নিয়ে ড্রয়িং রুমের এক সাইডে মেঝেতে বসে কার্টুন দেখছে। আদনান তালুকদার, আহাদ তালুকদার, আতিফ শেখ তিন কর্তা সোফাতে বসে একে অপরের সঙ্গে কথা বলছে। আনাস সোফার এক কোণে নিজের ফোন ঘাটাঘাটি করছে। আদিবা তালুকদার, আহানা তালুকদার, শেখ রাহিমা সুলতানা তিনজন ডাইনিং রুমে টেবিলে চেয়ারে বসে গল্প করছেন। রাবেয়া তালুকদার নিজের রুমে গিয়েছেন। আরিশা ওর আম্মুর কাছে ডাইনিংয়ে গিয়ে চেয়ার টেনে নিয়ে বসলো। আরাত ড্রয়িং রুমে নিজের বাবার কাছে এগিয়ে গিয়ে বাবার কাছে জায়গা করে নিয়ে বাবার ঘাড়ে মাথা ঠেকিয়ে মন খারাপ করে বসে পড়ল। আহা তালুকদার নিজের পাশে মেয়েকে জায়গা করে দিয়ে ভালোভাবে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে জানতে চাইল, আমার মায়ের কি মন খারাপ? সঙ্গে সঙ্গে আদনান তালুকদার, আতিফ শেখ, আনাস তিনজন আরাতের দিকে তাকালেন। আরাত বাবার কাঁধে মাথা রেখেই বলে উঠল। আহা তালুকদার হাসি মুখে নিজের ঘাড় থেকে আরাতের মাথা উঠিয়ে কপালে একটা চুমু খেয়ে বলে উঠল, বুঝতে পেরেছি, আমার মায়ের মন খারাপ। আমার মায়ের মুখে শুধু খুশি মানায়, মন খারাপ না। ঠিক আছে, এখন একটু হাসো তো। আরাত বাবার কথায় মুখে একটু মুচকি হাসি দিয়ে আবারও কাঁধে মাথা ঠেকিয়ে বলে উঠল। আমার মন খারাপ তুমি কিভাবে জানলে বাবা? আরাতের কথায় আহা তালুকদার হেসে উঠলেন। এতক্ষণে আয়রা আতিফ শেখে যে সোফাতে বসেছেন সেই সোফাতে বাবার পাশে এসে বসেছে। আয়রা এক হাত সোফার কর্নারে রেখে মুখটা হাতের উপরে রেখে দিয়ে সামনে সোফায় বসা আনাসকে চুপি চুপি দেখছে। আতিফ শেখ এবার আয়রার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মুখে হাসি টেনে আরাতকে উদ্দেশ্য করে বলে উঠল, কি জানো তো আরাত মামনি, পৃথিবীর সমস্ত বাবা তার মেয়েকে পড়াতে পড়ে। তোমাদের মন খারাপের কারণ, খুশির কারণ, হাসির কারণ, ভালো থাকার কারণ সব কিছু বাবারা মেয়েদের মুখ দেখলেই বুঝে যায়। আতিফ শেষ নিজের কথাটা শেষ করে একবার নিজের মেয়ের মুখের দিকে তাকালেন। আয়রাকে সামনে আনাসের দিকে তাকিয়ে থাকতে দেখে মুখে মুচকি হাসি টেনে পুনরায় আরাতের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, বাবারা সবসময় হাজার ব্যস্ততার মধ্য দিয়েও মেয়েদের খেয়াল রাখে। তোমরা কিসে ভালো থাকবে, কিসে কষ্ট পাবে, তোমরা কখন কি করছো, কখন কি চাইছো, সব কিছু কিন্তু নজরে নজরে রাখে। বুঝতে পেরেছো মামনি? আরাত মলিন হাসি দিল একটা। আতিফ শেখের কথাই সঙ্গে সঙ্গে আয়রা লজ্জা পেয়ে সোজা হয়ে বসে পড়ল। তারপর অন্যদিকে তাকিয়ে মুখে মুচকি হাসি টেনে পুনরায় আর চোখে একবার আনাসের দিকে তাকালো। তাকানোর সঙ্গে সঙ্গে দুজনের চোখাচোখি হয়ে গেল। আনাস এতক্ষণ যাবৎ বোনের মন খারাপের কথা শুনতে পেয়ে বোনের দিকে তাকিয়ে দেখছিল। আতিফ শেখের কথাই সেদিকে তাকালো। তাকিয়ে আতিফ শেখের পাশে আয়রাকে বসে থাকতে দেখে না চাইতেও একবার সেদিকে তাকালো। তাকানোর সঙ্গে সঙ্গে দুজনের চোখাচোখি হয়ে গেল। আনাস স্বাভাবিকভাবেই নিচের চোখ ফিরিয়ে নিয়ে আবার ফোনে নিবদ্ধ হলো। আনাসকে ইগনোর করতে দেখে আয়রা আতিফ শেখের ঘাড়ে মাথা রাখতে রাখতে ঢং বলে মুখ বাঁকালো। আনাস পুনরায় আর চোখে একবার আয়রাকে দেখল, তারপর আবার ফোন ঘাটাঘাটি করাই মগ্ন হয়ে গেল। আদনান তালুকদার এতক্ষণ বাবা মেয়ের আগলে রাখা ভালোবাসাটুকু মুগ্ধ চোখে দেখছিলেন। ওনার মেয়ে নেই। তাকবীর জন্মের পর রাবেয়া তালুকদার নিজস্ব শারীরিক সমস্যার কারণে কনসিভ করতে পারেনি। দীর্ঘ 16 বছর পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী কনসিভ করেন।
আশা ছিল একটা সুন্দর ফুটফুটে রাজকন্যার, কিন্তু সৃষ্টিকর্তার হয়তো অন্য পরিকল্পনা ছিল। তাই তো দীর্ঘ 16 বছর পর আদনান তালুকদারের ঘরে নতুন ফাজিলের আগমন ঘটেছিল। আদনান তালুকদার মাঝে মাঝে নিজের ছেলেদের দিকে তাকিয়ে ভাবেন এক গর্ভে দুটো আলাদা চরিত্রের কথা। বড় ছেলে তাকবীর ছোটবেলা থেকেই সবসময় চুপচাপ গম্ভীর টাইপের, পড়াশোনায় টপার ছিল। আর ছোট ছেলে আহিন পড়াশোনায় অমনোযোগী, সারাদিন শুধু মাথার মধ্যে দুষ্টুমি ঘুরে বেড়ায়। কথাগুলো ভাবতে ভাবতে হেসে উঠলেন আদনান তালুকদার। হাসতে হাসতে দরজায় রশ্মিকে আসতে দেখে রশ্মিকে ডেকে উঠলেন আদনান তালুকদার। এই তো আমার রনসি মামুনি চলে এসেছে। মামুনি, তুমি এদিকে আসো তো, আমার পাশে বসো। ওরা একা একা আমাকে দেখে মেয়েদের আদর করছে। আদনান তালুকদারের কথাই রশ্মি হাসি মুখে এগিয়ে এসে আদনান তালুকদারের পাশে বসলো। আদনান তালুকদার রশ্মিকে পাশে বসিয়ে পুনরায় বললেন, এই তো আমার মেয়ে এসে গেছে, এখন আমি আমার মেয়েকে আদর করব। কথাটা বলতেই এবার তিন কর্তা একসঙ্গে হেসে উঠলেন। আহাদ তালুকদার রশ্মির দিকে তাকিয়ে বলল। তোমার ফ্লাইট কয়টায় মামনি? রশ্মি আদনান তালুকদারের পাশে বসা অবস্থায় আহাদ তালুকদারের দিকে তাকিয়ে বলল, জি আঙ্কেল, আগামীকাল সকাল 10:30। আতিফ শেখকে বলতে শোনা গেল। তাহলে তো তোমাকে রিসিভ করতে ভাইজান এয়ারপোর্ট আসবে। জি ফুপা, আব্বু নিজে আসবে আমার রিসিভ করতে। এভাবে কথা বলার মধ্য দিয়েই তাকবীর সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। দুপুরের দিকে ঘুমিয়ে সেই ঘুম ভাঙছে 2-3 ঘন্টা হবে। এতক্ষণ নিজের রুমের ব্যালকনিতে ছিল, মাত্র নিচে নেমে এলো রাতের খাবার খাওয়ার জন্য। নিচে এসে কোনো দিকে না তাকিয়ে সোজা কিচেনের দিকে এগোতেই আনাস তাকবীরকে পিছন থেকে ডেকে উঠল। ভাইয়া। তাকবীর দাঁড়ালো, পিছনে না তাকিয়ে আনাসের কথার উত্তর করলো। ভাইয়া, বড় আব্বু এদিকে একটু বসতে বলল। তাকবীর ভ্রুকুচকে পিছনে ঘুরিয়ে দাঁড়ালো, তারপর সামনের দিকে এগিয়ে এসে প্রশ্নবোধক চাহনিতে তাকালো। তাকবীর, এদিকে আসো তো, কিছু কথা ছিল। আদনান তালুকদার বসা অবস্থাতে তাকবীরকে নিজের কাছে ডাকলেন। তাকবীর কিছুটা এগিয়ে এসে সবার সামনে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল। আতিফ শেখ তাকবীরকে বললেন, তাকবীর, এদিকে এসো, বসো। তোমার সঙ্গে তো কথা হয় না, একটু বসো, সবার সঙ্গে আড্ডা দাও, তোমার ভালো লাগবে। ইটস ওকে ফুপা। আনাস তাকবীরকে বলে উঠল। রোশনির আগামীকাল সকাল 10:30টায় ফ্লাইট। ও স্টাডি কমপ্লিট করতে কানাডা যাচ্ছে আঙ্কেলের কাছে। আনাসের কথা শেষ করার সঙ্গে সঙ্গে তাকবীরের চোখজোড়া স্থির হলো সোজা রাতের উপর। মেয়েটা আহাদ তালুকদারের কাঁধে মাথা ঠেকিয়ে মলিন মুখে চুপচাপ দুহাত দিয়ে ওনার একাংশ মোড়াচ্ছে। সেদিকে তাকিয়ে তাকবীর ছোট্ট একটা নিঃশ্বাস ফেল, চোখ ঘুরিয়ে একবার আনাসের দিকে তাকালো, তাকিয়ে বলল, আধা ঘন্টা পরে আমার রুমে আসবি। আনাস তাকবীরের কথায় মাথাটা ঝাঁকিয়ে বলল, ওকে। কথাটা বলেই একবার তাকবীর নিজের বাবার দিকে তাকালো। বাবার পাশে রশ্মিকে বসে থাকতে দেখে রশ্মির উদ্দেশ্যে বলল, বেস্ট অফ লাক। রশ্মি হাসি মুখে তাকবীরকে বলল। থ্যাঙ্কস ভাইয়া, দোয়া করবেন। তাকবীর নিজের কথাটা শেষ করে কিচেন রুমের দিকে এগিয়ে গেল রাতের খাবার খাওয়ার জন্য। কিচেন রুমে এসে দাঁড়াতে আদিবা তালুকদার এগিয়ে এলেন। আদিবা তালুকদার রশ্মিদের বাড়ি খাবার তাকবীরদের জন্য এগিয়ে আগেই সাজিয়ে রেখে দিয়েছিলেন। তাকবীর খাবার প্লেট হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। আয়রা, আরিশা, রশ্মিরা 4 জন মিলে আরাতের রুমে সবগুলো আর মাত্র একটা রাত। তাহলেই রশ্মি থাকবে না আর সবার সঙ্গে আজকে রাতটা 4 জন মিলে আড্ডা দিয়ে কাটিয়ে দিবে। কিন্তু আহিন আলভি আড্ডায় সামিল থাকবে না, এটা তো হওয়ার না। আনহা শেখ, আতিফ শেখ দুজন আজকে তালুকদার বাড়িতে থেকে গেলেন। বড়রা সবাই সবার রুমে গিয়েছে। আনাস তাকবীরের রুমে গিয়ে তাকবীরকে কোথাও না পেয়ে ব্যালকনিতে গিয়ে গেল। তাকবীর ব্যালকনির সোফাতে বসা অবস্থাতে ঘাটা সোফার সঙ্গে এলিয়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবনায় মগ্ন, পা দুটো সোফার সামনে টেবিলে রাখা। হঠাৎ আনাসের ডাকে তাকবীরের ভাবনার ব্যাঘাত ঘটল। ভাইয়া। তাকবীর আনাসের দিকে তাকালো, তারপর চোখের ইশারায় আনাসকে সোফায় বসতে বলল। আনাস তাকবীরের কথা মতো সোফাতে বসলো। তাকবীর এবার নিজেও ঠিকঠাক হয়ে বসে আনাসের দিকে তাকিয়ে বলল, রশ্মিকে এয়ারপোর্টে এগিয়ে দিতে কে কে যাবে?
আমি আরাত আন্টি, আলবিকে আন্টি রেখে যাবে, আমরা 3জন যাব। গুড, টেক কেয়ার। আনাস তাকবীরের মুখের দিকে তাকিয়ে রইল। তাকবীর আনাসকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল। হোয়াট হ্যাপেন্ড? আনাস মুচকি হাসি দিল। নাথিং। দুজনে কিছুক্ষণ চুপচাপ থাকার পর আনাস তাকবীরের মুখের দিকে যেই কিছু একটা ভেবে পুনরায় তাকবীরকে বলল। ভাইয়া তুমি হয়তো কিছু বলতে চাইছো। তাকবীর এবার আনাসের দিকে তাকালো, তারপর চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে একটু সময় নিয়ে বলল। পাগলটাকে সামলে রাখিস। আনাস তাকবীরের কথায় মুচকি হাসি দিয়ে বলল। তার বলতে এয়ারপোর্টে কি পাগলামি শুরু করে দেবে আল্লাহ মালুম। আরাতের রুমের মেঝেতে বড় করে বিছানা বিছিয়ে দিয়ে গেলেন রাবেয়া তালুকদার। আলভি বাহানা ধরেছে আজকে রাতে রশ্মির সঙ্গে কাটাবে। রশ্মিও ছোট ভাইয়ের সঙ্গে থাকার কথা ভেবে বলল। সবাই মিলে আজকে রাতে একসঙ্গে মেঝেতে বিছানা পেতে থাকবো। মেয়ের সঙ্গে শেষ রাত কাটাতে চেয়ে বিচ্ছু বাহিনীর মধ্যে রাহিমা সুলতানা থাকতে চাইলেন। এত এত মানুষ বিছানায় জায়গা হবে না বিধায় মেঝেতে বিছানা বিছিয়ে থাকার সিদ্ধান্ত নেওয়া। আরাত আয়নার সামনে থেকে চিরুনি নিয়ে মাথার হালকা কোকড়ানো লম্বা চুলগুলো বেনি করতে করতে পিছনে ঘুরিয়ে তাকালো। বেনি করতে করতে এদিক ওদিক তাকিয়ে সবাইকে পর্যবেক্ষণ করলো। মেঝের বিছানায় রাহিমা সুলতানা পা মেলে দিয়ে বসে রশ্মির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। রশ্মি রাহিমা সুলতানার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। আহিন আলভি আরাতের ফোন নিয়ে বিছানায় বসে কার্টুন দেখছে। আরাত চোখ ফিরিয়ে সোফার দিকে তাকালো। আরিশা সোফায় বসে আমানের সঙ্গে মেসেজ করছে আর মুচকি মুচকি হাসছে। আরাত বেনি করতে করতে আরিশার দিকে তাকিয়ে মুখে দুষ্টু হাসি টেনে বলে উঠল। হাই, আজকে কেউ নেই বলে। আরিশা ফোন থেকে চোখ উঠিয়ে আরাতের উদ্দেশ্য করে বলল। আহারে আফসোস, যা বড় বোন হিসেবে তোকে দোয়া করে দিলাম, কলেজে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তোর লাইফে কেউ যেন পা দিয়ে দেয়। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। আপু, তোমার দোয়া উঠাইয়া নাও, উঠাইয়া নাও। কেন? দোয়া উঠাইয়া নিয়ে আবার নতুন করে দোয়া করো। শোনো, এইভাবে দোয়া করবা। শুরু হয়ে গেল ভণ্ডামি। রশ্মি চোখ বন্ধ রাখা অবস্থাতেই বিড়বিড় করে কথাটা বলো। রাহিমা সুলতানা আর আরিশা আরাতের দিকে কৌতূহলী চোখে চেয়ে আছে। আরাত পুনরায় বলতে শুরু করলো। হে আল্লাহ, তুমি আমার ছোট্ট বোনটার জীবনে শুধু পা না, পুরো সম্পূর্ণ সহশরীরে মালিকটাকে পাঠিয়ে দিও। আমিন। বুঝতে পারছো? এইভাবে আমার জন্য দোয়া করবা। কথাটা বলেই আরাত হাতে চিরুনি দিয়ে হালকা করে আহিন আলভিকে মেরে পুনরায় বলো। এই, তোরা আমিন বলছিস না কেন? আমিন বল। সঙ্গে সঙ্গে আহিন আলভি ফোন থেকে চোখ উঠিয়ে কিছু না বুঝে বলতে শুরু করলো। বলেই আবার দুজন ফোনে কার্টুন দেখায় মগ্ন হয়ে গেল। এদিকে আরিশা হেসে আরাতকে বিয়ে পাগল মেয়ে বলে আবার ফোনে আমানের সঙ্গে চ্যাটিং করতে ব্যস্ত হলো। রাহিমা সুলতানা বাড়িতে একা থাকায় ফ্রি সময় পেলেই রশ্মিরাতদের সঙ্গে সময় কাটায়। বয়সটা 41-এর ঘরে। নিজের ছেলে মেয়ের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করেন সবসময়। সবার সঙ্গে একদম ফ্রি একজন মহিলা। ছেলে মেয়েদের দুষ্টুমি কথাগুলো উনিও এনজয় করেন। আরাতের কথায় রাহিমা সুলতানা আরাতের দিকে তাকিয়ে হাসি মুখে বলল। তাহলে ভাইজানকে বলে আরিশার আগে তোমার বিয়েটা দিতে বলি, কি বলো আরাত? রাহিমা সুলতানের কথায় আরাত চিরুনিটা ড্রেসিং টেবিলে রাখতে রাখতে দাঁত বের করে হেসে বলল। আন্টি, এই কথা জিজ্ঞেস করে আমাকে লজ্জা দেবে না। একদম পাত্র সামনে নিয়ে এসে লজ্জায় ফেলবা, ঠিক আছে? আরাতের কথাই রাহিমা সুলতানা শব্দ করে হেসে উঠলেন। আরাত বিছানার দিকে এগিয়ে গিয়ে আহিনের হাত থেকে ফোনটা কেড়ে নিতে নিতে বলল। সুযোগ পাইলেই শুধু ফোন ফোন, কানা হইবি রে কানা। এই আরিশা আপু, আইরা আপু কই গো? দেখছি না যে। এতক্ষণে আলভি বিছানা থেকে নেমে মায়ের কাছে গিয়ে রশ্মির আরেক পাশে শুয়ে পড়ল। আহিন বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে গেল। আরিশা আরাতের কথায় ফোনটা সাইডে রেখে দিয়ে আরাতের দিকে তাকিয়ে বলল। যেখানে গেলে তাকে পাওয়া যাবে সেখানে। ঠিক সেই সময় আয়রা আরাতের রুমে দরজায় এসে দাঁড়ালো। দরজা থেকে রুমের ভিতরে আসতে আসতে মুখ বেঁকে বলল। বেটা পথের হাঁটি, রুমে নেই। কথাটা বলতে বলতে আয়রা বিছানার উপরে গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। রাহিমা সুলতানা আয়রার কথাই বলে উঠলেন।
কাকে নিয়ে বলছো শুনি শুনি? কে নেই রুমে? আরাত রাহিমা সুলতানের কাছে এগিয়ে এসে বসে বলল, আন্টি তুমিও না কাকে কি জিজ্ঞেস করছো? আয়রা আপুর মাথায় শুধু আনাস ভাই ছাড়া আর কে ঘোরে শুনি? আনাস ভাইয়ের রুমে গিয়ে আনাস ভাইকে রুমে পাই নাই, এর জন্য মুখ বাঁকা করে ফিরে এলো। আরাতের কথাই রহিমা সুলতানা হেসে বলে উঠলেন, আরাত, তুমি আয়রাকে তাড়াতাড়ি আপু থেকে ভাবি বানিয়ে ফেলো, না হয়তো দেখা যাবে অন্য কেউ এসে সানাই বাজিয়ে ঘরে তুলে নিয়ে যাবে। এটাই তো আমার ভাইটা, বুঝতে পারছে না আন্টি? তারপর কিছু একটা ভেবে পুনরায় বলল, বুঝবে এই আয়রা আপু। তুমি কয়েকদিন ভাইয়াকে ইগনোর করতে পারো না? তুমি পাত্তা না দিলে দেখবে ভাইয়া তোমাকে ঠিক মিস করবে। তখন তোমার কদরটা বুঝতে পারবে। কথাটা বলে আরাত আয়রার দিকে তাকালো। রশ্মি চোখ মেলে তাকালো আয়রার উত্তর শোনার জন্য। রাহিমা সুলতানা চেয়ে আছেন। আয়রা বিছানায় শুয়ে থাকা অবস্থায় উঠে চুপচাপ বসে পড়ল। আয়রাকে চুপচাপ বসে থাকতে দেখে আরিশা ক্ষিপ্ত চোখে তাকিয়ে সোফে ভালো করে বসে বলে উঠল, তার জন্য তো আগে তোদের দুজনের কাছাকাছি আসতে হবে। আনাস ভাইয়ের মনে আয়রার প্রতি অনুভূতি সৃষ্টি করতে হবে, তবেই না আনাস ভাই আয়রার দূরত্বটাকে মিস করবে। কিন্তু দেখ, আমি আয়রার প্রতি আনাস ভাইয়ের কোনো অনুভূতি দেখতে পাই না, অথচ দেখ আমার বোনটা বোকার মতো আনাস ভাইয়ের পিছু পিছু ঘোরে। কথাগুলো শেষ করে আরিশা আয়রার দিকে তাকালো। আয়রা চোখে পানি টলমল করছে। আরিশার বিরক্তি লাগলো, তবে বোনটা বড্ড অবুঝ। কেউ কিছু বলার আগেই চোখের পানি গাল বেয়ে পড়বে, অল্পতেই কান্না করে দিবে। অথচ জ্ঞানী ম্যাচিউরিটি। শুধু আনাস ভাইয়ের বেলায় কেমন বোকা মেয়েটা। আরিশা বোনের প্রতি ক্ষিপ্ত মনে তাকিয়ে পুনরায় বলতে শুরু করলো, কি জানিস তো আয়রা, রিভেঞ্জ অফ নেচার বলে একটা শব্দ আছে, জানিস তো? যে যাই করুক না কেন সময় মতো তার ফল পেয়ে যাবে। কিন্তু দেখ, আমি তো দেখছি তুই সঙ্গে সঙ্গে তোর ফল পেয়ে যাচ্ছিস। আরা চুপচাপ মনোযোগ দিয়ে আরিশার বলা কথাগুলো শুনছে। রশ্মি মেঝে থেকে উঠে গিয়ে আয়রার পাশে বসে এক হাতে আয়রার ঘাড়ে রাখলো। রাহিমা সুলতানা এবার আরিশাকে বললেন, আরিশা, অনেক হয়েছে, এবার চুপ থাকো, মেয়েটা কান্না করে দিবে। কি বলছো আরিশা? ভালোবাসার মধ্যে কোনো ইগো আনতে নেই। আয়রা আনাসের ভালোবাসা পাওয়ার জন্য নিজের ইগো সাইডে রেখে আনাসের সামনে পাগলামিগুলো করে। এতে আমি ভুল দেখি না তো? ভালোবাসার জন্য পাগলামি করবে, তবেই না তোমার ভালোবাসাটা তার সামনে প্রকাশ পাবে। আরিশা রাহিমা সুলতানের কথা একটু নরম হয়ে পুনরায় বলতে শুরু করলো, কি বলেন তো আন্টি, ও যেমন ভালোবাসার জন্য পাগলামি করে, ওকেও পাওয়ার জন্য অন্যকে এমনভাবেই পাগলামি করে। কিন্তু ওটা চোখে পড়ে না। পড়ে না বলছি কেন, অবশ্যই পড়ে। কিন্তু ওর মনে আনাস ভাই ছাড়া অন্য কাউকে রাখতে চায় না, এই জন্য অন্য কারো ভালোবাসাটা দেখেও দেখে না। আরাত এতক্ষণ চুপচাপ আরিশার কথাগুলো শোনার পর নিজের ভাইয়ের উপর বিরক্তি নিয়ে মেঝে থেকে উঠে আয়রা সামনে এগিয়ে গিয়ে আয়রাকে বলল, জানো আয়রা আপু, আমার কি মনে হয় যে তোমাকে বুঝতে চায় না, তার জন্য পাকনামি বন্ধ করে। যে পাগলের মতো তোমাকে চায় তাকে আপন করে নেয়া, এটাই তোমার লাইফে মূল্যায়ন হবে। এত কথা আয়রা শুধু চুপচাপ চোখ ভরা পানি নিয়ে শুনেই গেল, কোনো উত্তর করতে পারলো না। আয়রা এটা এক ধরনের বাজে অভ্যাস, কান্না আসলে কথা বলতে পারে না। আহিন ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় এসে এক কোণায় দাঁড়ালো। সবাইকে এতটা সিরিয়াস হয়ে থাকতে দেখে আহিন বলল, তোমরা এত সিরিয়াস হয়ে আছো কেন? আরাত আপু, তোমার ভণ্ডামিগুলো শেষ হয়েছে নাকি? আরে আগে বলবা না? আমার কাছে অনেক রয়েছে হাওলাত নিতা। আচ্ছা দাঁড়াও, আমি দিতেছি। কথাগুলো বলে আহিন আলভিকে ডাকতে যাবে, তখনই রশ্মি আহিনকে ধমক নিয়ে বলল, ওখানে দাঁড়া বলছি, চুপচাপ বিছানায় শুয়ে ঘুমিয়ে যা, নয়তো রুম থেকে বের করে দেবো একদম। আরে রোশনি আপু, শোনো না আমি কি বলছি। রুম থেকে বের হতে চাস? আর একটা কথা বলে একদম রুম থেকে বের করে দেবো বলে দিলাম। আহিন বিছানায় শুয়ে গায়ে চাদর জড়িয়ে নিতে নিতে বলল, দূরে যাও, শুয়ে পড়লাম, আর কিছু বলবোই না। তারপর শুয়ে থাকা অবস্থাতে মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে রাহিমা সুলতানাকে উদ্দেশ্য করে বলল আহিন, আন্টি, আপনি একদম ঠিক করেছেন। আলভিকে নিজের পাশে রেখে একা একা আদর করছেন। এই রোশনি আপু তো আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যই রাখে না। কথাটা বলেই আহিন বালিশে মাথা রেখে রশ্মির দিকে তাকিয়ে মুখ বাঁকালো। রশ্মি আহিনের কথায় বলল, তোকে এটা নিয়ে টেনশন করতে হবে না, আম্মু আমাকেই বেশি ভালোবাসে।
ওই বিচ্ছুকে তো শুধু একটুখানি আদর করেছে মাত্র, এটা ব্যাপার না। তুই এখন ঘুমা যা। আলভি রশ্মির কথায় মেজ থেকে অবাক চোখে তাকিয়ে উঠে বসলো। ব্যাপারটা আহিন লক্ষ্য করে আলভিকে বলল, দেখ দেখ আলভি, তোর বোনের কথা দেখ, তোকে নাকি আন্টি বেশি একটা ভালোবাসে না। ওদের কথার মধ্যেই আয়রা স্বাভাবিক হয়ে গেছে। সবাই এখন এদের ঝগড়াগুলো এনজয় করছে। আলভি রাহিমা সুলতানের মুখের দিকে তাকিয়ে বলল, আম্মু, তুমি কাকে বেশি ভালোবাসো, সাচ্চন্নিকে নাকি আমাকে?